নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। সঙ্গে আমি ঋষিতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঐতিহাসিকবিদ তথা সোনারপুর বিধানসভার দুবারের বিধায়ক তথা অধ্যাপক জীবন মুখোপাধ্যায় মহাশয়। সামনেই 18তম লোকসভা নির্বাচন। সারা দেশ জুড়েই সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থীদের নিয়ে রীতিমতো প্রচার শুরু করে দিয়েছে। কিন্তু এই প্রথম এমন এক লোকসভা নির্বাচন যেখানে তাকে কোনো প্রচার বা মিটিং মিছিল বা কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না, অর্থাৎ কোনো কর্মসূচির দায়িত্বে তিনি নেই। আমরা তার সঙ্গে কথা বলে জেনে নেব তিনি কেমন আছেন, এখন তো সময় ঠিক কিভাবে কাটছে, বা এই যে রাজনীতির বা প্রচারের অজুহাতে একে অপরের বিরুদ্ধে যে ভাষার ব্যবহার করা হচ্ছে সেটা রাজনীতির উপর ঠিক কতটা প্রভাব পড়তে পারে, বা সেই বিষয়ে ঠিক কতটা প্রভাব পড়তে পারে, বা তৃণমূলের প্রার্থী তালিকা সেটা কেমন হয়েছে, এই সব বিষয়ে তার সঙ্গে আমরা কথা বলে নেব, জানবো তিনি এখন ঠিক কিভাবে সময় কাটাচ্ছেন। প্রথমেই সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? ভালো, খুব সুন্দর আছি। শরীর কেমন আছে? আছে, মোটামুটি আছে। আর এখন আপনার সময়টি কেমন কাটছে? সময় কাটছে এখন, কাজ তো অনেক কাজ সামনে আমার, বইপত্র লিখছি, হাতে কাজ এসছে, অনেকগুলো কাজ আছে। ন্যাচারালি আমাকে লেখালেখি করতে হবে, ব্যস্ততা, প্রচণ্ড ব্যস্ততা আমার। আপনি তৃণমূলের একেবারে প্রথম দিককার সদস্য, আপনি সোনারপুরের দুবারের বিধায়কও ছিলেন, এছাড়া একাধিক পদও সামলেছেন। তো এখন দল আপনার খোঁজ খবর নেয়? হ্যাঁ, নেতাদের সঙ্গে যোগাযোগ আছে, কথাবার্তা হয় মাঝে মধ্যে তাদের সঙ্গে। তো এই প্রথম লোকসভা নির্বাচন যেখানে কোনো প্রচারে আপনাকে দেখা যাচ্ছে না, কোনো কর্মসূচির দায়িত্ব নেই আপনি। আসলে হচ্ছে কি, আমি তো অন্য কাজে ব্যস্ত প্রচণ্ড, এটা হচ্ছে এক নম্বর কথা। তারপরে শরীরটাও ঠিক অপটু, এটা একটা ব্যাপার। আর এছাড়া আজকাল তো নতুন অনেকে এসছে, নতুন জেনারেশন, এখন এরাই করছে কাজকর্ম, ন্যাচারালি আমাদের দেখা যাচ্ছে না। এবার একটু অন্য প্রশ্নে আসি, ইতিহাসবিদ জীবন মুখোপাধ্যায়ের সম্বন্ধে যদি একটু জানতে চাই, মানে আপনি যে স্বদেশ পরিচয় যে বইটির স্রষ্টা নামে আপনাকে জানি, তো সেই বিষয়ে এখন আপনার কি বিষয় ঠিক লেখালেখিটা চলছে? এখন আমি একটা কাজে হাত দিয়েছি, একটা গবেষণামূলক একটা বই, লেখালেখি অনেকটা হবে, করতে হবে। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারীদের অবদান, বিরাট একটা ব্যাপার। ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, তারপরে বাংলার আউটসাইডে যেসব মেয়েরা, বাঙালি মেয়েরা স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়েছিলেন, এদের যে অবদান, এখন এগুলো সব আনতে হবে। এখন এগুলো নিয়ে আমি অত্যন্ত ব্যস্ত। আমি লাইব্রেরি যেতে হতো আগে, জোগাড় যন্ত্র সব হয়ে আছে মোটামুটি, বইপত্র কিছু চেষ্টা করছি জোগাড় করবার। বন্ধুবান্ধব অনেকেই আছে, তারা সাপ্লাই দিচ্ছে বইপত্র, লেখালেখি আরম্ভ করেছিলাম। এখন আপাতত সেটা স্থগিত রাখতে হলো, কেননা উচ্চ মাধ্যমিকের সিলেবাসটা পাল্টেছে। এখন আমাকে সেখানে বই লিখতে হচ্ছে, ন্যাচারালি ব্যস্ততা প্রচণ্ড। আর এছাড়া আমার আরেকটা বই বেরোবে, রিপ্রিন্ট হচ্ছে একটা বই, রিপ্রিন্ট নয়, নতুন এডিশন বেরোচ্ছে একটা বইয়ের। আশা করছি সেটা পয়লা বৈশাখ হয়তো বেরিয়ে যাবে। এখন এটা নিয়েও ব্যস্ত আছি প্রচণ্ড। আর যে ভবিষ্যৎ প্রজন্মের যে ছাত্রছাত্রীরা রয়েছে, তারা আপনার থেকে ঠিক নতুন কি পেতে চলেছে? আমাকে আপনার থেকে বা আপনার লেখালেখি থেকে নতুন কি পেতে চলেছে? এখন তো তারা তো আমার বই পড়ে, হ্যাঁ, আগেও পড়তো এবং এখনও তারা পড়ছে আমার বই, এই তো। আর এই যে বর্তমানে যিনি বিধায়ক আছেন সোনারপুরের, তিনি তার যে কর্মসূচি বা প্রচার করেন, সেখানে কি আপনাকে ডাকেন বা আপনার থেকে পরামর্শ নেন? না, আমার সঙ্গে কোনো আলোচনা হয় না। এখন উনি হয়তো মনে করেন যে আমরা প্রয়োজনীয়, ন্যাচারালি দরকার কি আমার। মানে একটা সময় আপনি এই সোনারপুরের তৃণমূলের সংগঠন তৈরি করেছিলেন। সংগঠন তৈরি মানে সোনারপুরের এই আমার দলের প্রতিষ্ঠাতা যারা, তার মধ্যে আমি একজন ছিলাম, প্রতিষ্ঠাতা যারা। তাই যাই হোক, এগুলো হবে, চলে যাবে, এক দল আসবে, তাই তো নিয়ম তো এটা। সেখানে একজন বহিরাগত এসে আপনার এই সমস্ত দায়িত্ব তিনি সামলাচ্ছেন, অথচ আপনাকে কোনো কিছুতে ডাকছেন না। সেটা ওদের ব্যাপার, কি করা যাবে। প্রার্থী তালিকা যে তৃণমূলের ঘোষণা হয়েছে, আপনার কি মনে হয় প্রত্যেকে কি যোগ্য?
সেটা দলের ব্যাপার, এ নিয়ে আমি কি বলবো, দল সেটা স্থির করেছে। আপনি তো অনেক দিন থেকেই তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছেন, একদম শুরুর দিক থেকে। হ্যাঁ, আপনার কি একেবারে মনে হয়? ফাউন্ডার যারা, তার মধ্যে আমি একজন। তো আপনার কি মনে হয় প্রার্থী তালিকা কতটা যোগ্য? যোগ্য, আগে একটা অন্য দৃষ্টিভঙ্গিতে প্রার্থী হতো, আজকাল অন্য দৃষ্টিভঙ্গিতে হচ্ছে। যুগ পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, মানুষের দৃষ্টিভঙ্গি অন্যরকম হচ্ছে, ন্যাশনালি হবে এগুলো। এই যে ভোট কৌশলী প্রশান্ত কিশোর যেটা বলছেন যে আগের বারে বিজেপির 18টা আসন পেয়েছিল, এবারে বিজেপিরই অনেকে বলছে যে 25টারও বেশি পেতে পারে। তা আপনার কি মনে হয় কটা পেতে পারি? এখন ওগুলো চিন্তা করে না, আমি ওগুলো চিন্তা করি না, আমরা থাকি সমাজে, সমাজ নিয়ে চিন্তা ভাবনা করি এই। কিন্তু মানে যদি 18টার বেশি পায় বা হ্যাঁ। 22টা 25টা যদি পেয়েও যায়, তাহলে তো হ্যাঁ। সরকার মানে তৃণমূল কংগ্রেসের তো সেক্ষেত্রে সংকট দেখা দেবে। সংকট আর কি, 5 বছর সরকারের মেয়াদ, থাকবে তো 5 বছর, কিন্তু অসুবিধার কিছু নেই। এই যে ধরুন বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেলিব্রিটিদেরকে এনে প্রার্থী করা হচ্ছে, হ্যাঁ। সেটার প্রভাব রাজনীতিতে, বা তার যদি খারাপ ফল হয় সেটার প্রভাব রাজনীতিতে কতটা পড়বে? সেটা নেতারা ঠিক করবেন তো। এখন সবারই ক্ষেত্র থাকে কিছু কিছু। এখন আজকাল হয়তো আমাদের যারা দলের শীর্ষস্থানে যারা আছেন, ওরা হয়তো চিন্তা ভাবনা করছেন যে এটা দিয়ে উপকার হবে, চিন্তাটা ওদের চিন্তা, ন্যাচারালি ব্যাপারটা এইরকম। কিন্তু মানে যারা 365 দিন মানুষের পাশে থেকে মানুষের কাজ করছেন, তারা ভোটের সময় টিকিট পাচ্ছেন না। হ্যাঁ, তো এই বিষয়ে আপনি কি বলতে চান? বলবো কি আমি, এই জিনিস তো আমার ক্ষেত্রে হয়নি, কাজ তো অনেকের করেছি। ক্ষেত্রেই হয়েছে, তো হ্যাঁ। সেই বিষয়ে আপনার মতটা কি? আমার মনে হয় এটা বোধহয় বাঞ্ছনীয় নয়, ঠিক। হ্যাঁ, পার্টি যারা যা করছে এদের মধ্যে থেকেই আসুক, এটা হলে তো সুবিধা হয়, এটা জানে তারা এখন ক্ষেত্র কি, আমার এরিয়া কি, হ্যাঁ, আমার মানে করতে হবে কি, একটা আইডিয়া থাকে। বাইরের জগৎ থেকে গেলে আইডিয়াটা তো হয় না, তাকে নতুন করে শিখতে হয়, এবং সে অন্যের দ্বারা হয়তো ইনফ্লুয়েন্স হয়ে যাবে, যে অনেক কিছু আছে, তো অসুবিধা আছে অনেক। আর বিজেপির যে প্রার্থী তালিকা, সেটা কতটা ঠিক বলে মনে হচ্ছে? সে ওরা বুঝবে, জানি না। আর এই যে সন্দেশখালিতে আমরা যা দেখলাম, নারী নির্যাতন থেকে শুরু করে যে সমস্ত ঘটনা ঘটলো, সেটার প্রভাব এই লোকসভা নির্বাচনে কতটা পড়তে পারে? এখন আসলে সন্দেশখালি নিয়ে তো বিতর্ক অনেক রকমের। একদল বলছে অনেক কিছু হয়ে গেল, আবার একদল বলছে কিছু হয়নি। বিতর্ক অনেক রকমের বিতর্ক আছে। আর ইলেকশন এখনো দেরি আছে, এখনো 2 মাস সময় রয়েছে, এবং এর মধ্যে হয়তো অন্য কিছু হয়ে যেতে পারে। তাও আপনার কি মনে হচ্ছে যে সত্যিই কি প্রভাব পড়বে বলে মনে হয়? এখন এগুলো সত্যি যদি হয়, যদি এগুলো, এটা বাঞ্ছনীয় নয়, কখনোই আমরা এটা সমর্থন করবো না আমরা, এবং আমার দলও সমর্থন করবে না। তবে দেখা যাক না, টাইম তো 2 মাস এখনো আছে, এর মধ্যে অনেক কিছু উল্টোপাল্টা হয়ে যেতে পারে। আর এই যে বর্তমানে আমরা রাজনীতিতে যে ব্যক্তি আক্রমণের যে বিষয়টি, সেটি রীতিমতো বাড়তে থাকছে। এগুলো বাঞ্ছনীয় নয়, এগুলো উচিত নয়, এগুলো উচিত নয়। এবং আমার বিরুদ্ধে এখানে ওই তরিৎ চক্রবর্তী দুবারে দাঁড়িয়েছিলেন, আমিও তার বিরুদ্ধে একটি শব্দ ওর এগেনস্টে বলিনি, এখন উনিও আমার বিরুদ্ধে একটি শব্দও তিনি ইউজ করেন। এখন এটাই তো হবে, তো এগুলো হবে না কেন? এখন আমার সঙ্গে রাস্তাঘাটে দাঁড়িয়ে দেখা হয়, আমরা কথাবার্তা বলি, গল্প করি, হ্যাঁ, এখন এটাই। এবং এগুলো আগে হতো, তাই আগে হতো, আজকাল সব অন্যরকম হচ্ছে। আজকাল নানা শ্রেণী থেকে লোকজন উঠে আসছে, ন্যাচারালি বলার কিছু নেই এগুলো নিয়ে। আর এই যে সোনারপুরেরই মেয়ে রাজন্যা, যিনি বর্তমানে পশ্চিমবাংলার আন্দোলনের একটি বড় মুখ, তো আপনার কি মনে হয় পরবর্তীকালে রাজন্যা কি তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পদ হয়ে উঠতে পারে? এটা তো ভবিষ্যৎ বলবে, এগুলো ভবিষ্যৎ বলবে। আজকে আমি আছি, আগামীকাল হবে কি তা তো বলা মুশকিল অত্যন্ত, তাই না? এখন উত্থান যেমন হয়, পতনও হতে পারে, এটা নিজের ওপরে, সেটা নিয়ন্ত্রণটা নিজের ওপরে। মাথা যদি বিগড়ে যায় তাহলে তো হয়ে গেল। আর পরবর্তীকালে দল যদি আবার আপনাকে সোনারপুরের দায়িত্ব দিতে চায়, আপনি কি নিতে প্রস্তুত? না, আমি আর হবো না পথে, আমি এখন লেখালেখি করছি। এখন বয়স আমার হয়ে যাচ্ছে মোটামুটি, হ্যাঁ, আর এখন কাজগুলো শেষ করতে হবে আমাকে।
সংগ্রহ করেছি, প্রচুর সংগ্রহ করেছি লিখবার মেটেরিয়াল। তা এখন সেগুলো ইউজ করতে হবে আমাকে তো, সুতরাং আমি আর ওর কথায় নেই, আর আমি এখন লেখাপড়া নিয়ে থাকবো। এই যে শিক্ষা, এত দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি যেগুলো সামনে আসছে, তো সেই দিক থেকে দাঁড়িয়ে এখন আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সেটা ঠিক কোথায় দাঁড়িয়ে? শিক্ষা ব্যবস্থা এখন এগুলো বলছো তোমরা, এখন স্ট্যান্ডার্ড তো কিছু নেই এখন শিক্ষার, আর কোনো স্ট্যান্ডার্ড নেই। হ্যাঁ, ও যে হওয়ার হয়ে গেছে, কেন্দ্রেও তাই, আমার এখানেও তাই। শিক্ষার হাল অত্যন্ত শোচনীয় হাল। এবং সত্যি কথা বলতে কি, বাংলাটা শুদ্ধ করে লিখতে পারে না এমএ পাস ছেলে, নত্য সত্য মিশে যায়, হস্যি দীর্ঘি বোধ নেই। স্ট্যান্ডার্ড তো লেখাপড়ার এইটা তো আজকাল। এবং আমি আমার চাকরি জীবনের শেষ দিক আমি পরীক্ষার খাতা দেখতাম না, স্ট্যান্ডার্ড এত বিলো। এই তো। তো সেক্ষেত্রে একটা সময় আমরা যেটা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার অনেক ভালো সম্পর্ক ছিল, তো তিনি এখন খোঁজ খবর নেন? হ্যাঁ, কথা হয় আমার না সঙ্গে সাথে? তার মাসখানেক আগেও তার সঙ্গে আলোচনা হয়েছে, মিনিট 20 আলোচনা হয়েছে মাসখানেক আগেও। তো মানে এখন তার সাথেও কথাবার্তা হচ্ছে আপনার? হ্যাঁ, এখন উনি তো মুখ্যমন্ত্রী, ন্যাচারালি এখন ঠিক আগের মতো অবস্থায় তো নেই তিনি। আগে যেমন একটা ইজি অ্যাক্সেস একটা ছিল, যখন ইচ্ছে আমরা হাজির হয়ে যেতে পারতাম, এখন যেটা সম্ভব নয়। আর দীর্ঘদিন সোনারপুরের যে বুথ সভাপতি নেই, টাউন সভাপতি সেটাও নেই, তো কি মনে হয় সোনারপুরের সংগঠন ঠিক কোথায় দাঁড়িয়ে? আমি বলতে পারছি না কিছু। এগুলো আমার সময় ছিল, এগুলো আমার সময় ছিল, নিয়মগুলো তো মানতে হবে। তো আপনি বিধায়ক থাকাকালীন যে ধরুন যে সমস্ত কাজগুলো করতে পারেননি, যেগুলো এখনো বন্ধ আছে, এরকম কোনো কাজ মনে পড়ে? আছে ফ্লাইওভার, এখান থেকে একটা কথা ছিল বাজারের উপর দিয়ে ফ্লাইওভার হবে। আরেকটা ছিল আমার এই কালিকাপুরের দমকল, জায়গা লোকেট হয়ে গেল, বোর্ড পড়ে গেল, আলটিমেট হলো না। এখানে সয়েল টেস্ট হয়ে গেল, মাপযোগ হয়ে গেল, বিধানসভায় টাকা স্যাংশন হয়ে গেল। হ্যাঁ, বই আছে আমার কাছে, বাজেটের বই আছে, টাকা স্যাংশন, সয়েল টেস্ট হলো, মাপযোগ হলো, আলটিমেট হলো না। এই তো। কেন হলো না সে আমি বলবো না আমি, তবে হলো না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমরা কথা বলছিলাম অধ্যাপক বা অর্থাৎ বিধায়ক, দুবারের বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের সঙ্গে। সমস্ত বিষয় আমরা তার থেকে জেনে নিলাম। ক্যামেরায় মুকুলিকার সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।